কি কি কাজটা ক্ষতিকর হিসেবে গণ্য হবে। তাহলে এক্ষেত্রে আমি আবারও যাই দুইয়ের চতে, যেখানে ক্ষতিকর কাজের কথা বলা আছে। মূলত এইটার উপরে ভিত্তি করে এই আইনটা করার একটা সূচনা তৈরি হয়। যেখানে ক্ষতিকর কাজের কথা বলা আছে এমন কাজ করা বা অভিপ্রেত বা সম্ভবত যে আপনার যেটা বাংলাদেশের সার্বভৌমত্ব বা প্রতিরক্ষাকে ক্ষতি করে। দুই, বিদেশি রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষতি করে। তিন, বাংলাদেশের নিরাপত্তাকে ক্ষতি করে বা নিরাপত্তা বিপন্ন করে বা জনশৃঙ্খলা রক্ষণাবেক্ষণের কাজে ক্ষতি করে। এইগুলো তো আমরা বুঝি, একদম স্বাভাবিক বিষয়। পরে দেখেন বলতেছে চারে, যে মানুষের বিভিন্ন সম্প্রদায় থাকে, যেমন হিন্দু মুসলিম, তারপর আপনার আহ ওই একই জাতির ভিতরে আবার ছোট ছোট গোষ্ঠী থাকতে পারে। তো এরকম শ্রেণী বা গোষ্ঠীর মধ্যে ঘৃণাবোধ তৈরি করে বা শত্রুতামূলক মনোভাব সৃষ্টি করে এমন কোনো কাজ করা। তারপর আপনার পাঁচ, যে আইনের শাসন বা আইন শৃঙ্খলা রক্ষার কাজে হস্তক্ষেপ করে বা হস্তক্ষেপে উৎসাহিত বা উজ্জীবিত করে, যেটাকে আমরা মব কালচার বলতে পারি, সেই মব কালচারের বিরুদ্ধে এটা বোঝানো হয়। ছয়, সমাজের অত্যাবশ্যকীয় দ্রব্যের সরবরাহ বা সেবা চালু রাখাকে ক্ষতিগ্রস্ত করে। তাহলে আমাদের কি পেট্রোল বা অকটেন আমাদের কি অত্যাবশ্যকীয় না? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। তবে একটা পজিটিভ সাইড হলো কি, ঢাকা শহরে অনেক আপনার ব্যক্তিগত প্রাইভেট কারের ব্যবহার কিন্তু কমে গেছে। এখন কিন্তু গাড়িগুলো কমছে খুব। আপনারই অনেকেই আবার মোটরসাইকেল রেখা হাইটেও বিষয় যায়, অনেক উপকার। আজকে একজনকে দেখলাম সাইকেল ইউজ করতেছে, ভালো জিনিস। তারপর বলা আছে জনগণের মধ্যে আপনার কোনো অংশের মধ্যে ভীতি বা আপনার সন্ত্রাস সৃষ্টি করে এরকম কোনো কাজ। তারপর রাষ্ট্রের অর্থনৈতিক বা আর্থিক স্বার্থের ক্ষতি করে এমন কোনো কাজ, যেগুলোকে বলা হবে একটা ক্ষতিকর কাজের পর্যায়ে। এখন এই যে ক্ষতিকর কাজ, এই ক্ষতিকর কাজের সংজ্ঞা বা টিকা পরীক্ষায় আসতে পারে যে ক্ষতিকর কাজ, এবং এটা কিন্তু আপনার ইংরেজিতেও কিন্তু আসতে পারে। ঠিক আছে, ইংরেজিতেও কিন্তু আপনার আসতে পারে। এটা ইংরেজি নামটা আমি ভুলে গেছি, ক্ষতিকর কাজের একটা আলাদা ইংরেজি নাম আছে। এই ইংরেজি ওয়ার্ডগুলো কিন্তু আমাদের একটু পড়তে হবে। দেখেন তিন ধারা, যেখানে আমি বলতে চাইছিলাম আপনাদের আটকা দেশ, আটকা দেশ করা, আটকা দেশ দেওয়ার জন্য তিন ধারায় যেটা আমরা বলতেছিলাম আটকা দেশ, আটকা দেশ এটা আপনার সরকার যদি মনে করে যে কেউ ক্ষতিকর কার্য করতেছে দেশের ভিতরে নাগরিক, তাকে আপনার কিন্তু আটকায় রাখতে পারে, মামলা ছাড়াই আটকা দেশ দিতে পারে। একইভাবে যদি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিক আপনার বাংলাদেশের ভিতরে এই ধরনের ক্ষতিকর কাজে লিপ্ত থাকে, তো সেই ধরনের ব্যক্তিকেও তারা কি করতে পারে, আপনার দেশ থেকে চলে যাওয়ার জন্য নির্দেশ দিতে পারে। তাহলে আর এছাড়াও সরকার ছাড়াও মনে করেন আমাদের যে জেলা ম্যাজিস্ট্রেট আছেন, জেলা ম্যাজিস্ট্রেট আছেন, তারপর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছেন, তারাও যদি মনে করেন, তারাও যদি মনে করেন আপনার এরকম অপরাধগুলো দেখতে পারেন যে তারা ক্ষতিকর কাজে নিয়োজিত ব্যক্তি আছে, তাদেরকেও তিনি কি করতে পারেন, আটকা দেশের আদেশটা দিতে পারেন। এখন এই যে সরকার এই দিক আর জেলা ম্যাজিস্ট্রেট আটকা দেশ দেখ না কেন, এইসব ব্যক্তিকে তো আপনি অনন্তকাল পর্যন্ত আটক রাখতে পারেন না, পারবেন? অনন্তকাল, যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত পারবেন? পারবেন না। তো ওনাদের বিষয়ে অবজারভেশন করতে হয়, ওনাদেরকে আপনার আটক করে আনতে হয়। নিজ এলাকায় পাওয়া না গেলে যদি তারা বাংলাদেশের অন্য এলাকায় চলে যায়, ওই দিক থেকেও ধরে নিয়ে আসা হলেও আটক করা যায়। তারপর তাদেরকে একটা রিপোর্ট দিতে হয় সরকারের কাছে। এই রিপোর্টটা দেওয়ার জন্য একটা কমিটি গঠন করা হয়, যেটা উপদেষ্টা কমিটি। সেই উপদেষ্টার একটা রিপোর্ট দিবে, সেই রিপোর্টের উপর ভিত্তি করে তাদেরকে আবার আহ, যদি মনে হয় যে না তারা ক্ষতিকর কাজে লিপ্ত হবে না বা লিপ্ত ছিল না, তাহলে তাদেরকে আপনার কিন্তু ছেড়েও দেওয়া যাবে। এই যে থিমগুলো বিষয়গুলো আছে, এইগুলো খুব বেশি যে আপনার মুখস্থ করতে হবে জিনিসটা এরকম না, পারবেন না। এই যে আপনি একজন পুলিশ সদস্য হিসেবে বা একজন পরীক্ষার্থী হিসেবে আপনার পক্ষে সম্ভব না এই সবগুলো মুখস্থ করা বা মাথায় রাখা। আমি জাস্ট যে বিষয়গুলো একটু কম গুরুত্বপূর্ণ, একটু হালকার উপর ঝাপসা একটু টাচ দিয়ে দেই, যাতে আপনার পড়তে গেলে এই বিষয়গুলো একটু সহজে বুঝতে পারেন। আমি যে কথাগুলো বললাম এতক্ষণ যদি বুঝতে পারেন, তাহলে এই পরের যে ধারাগুলো আপনি বুঝে ফেলবেন। আটকা দেশ কার্যকরকরণ এখানে কিন্তু বলে দিছে যে আটকা দেশ কার্যকর করার জন্য এখানে বলতেছে ফৌজদারি কার্যবিধিতে যেভাবে গ্রেপ্তার করা হয়, যে গ্রেপ্তারের পদ্ধতি, এই একই পদ্ধতিতে আপনার আটকা দেশ কার্যকর করতে হবে, অর্থাৎ ধরে এনে তাকে আদালতে সোপর্দ করতে হবে। তারপর আছে ধারা 5, আটকের স্থান এবং শর্তাবলী। আপনি তাকে যে কোনো স্থান থেকে আপনি গ্রেপ্তার যেভাবে আমরা করতে পারি সেভাবে তাকে আমরা কি আটক করতে পারি, কোনো সমস্যা নাই, তাকে আমরা আটক করতে পারি। পরে বলতেছে যে ধারা 6,
কতিপয় কারণে আটকাদেশ অবৈধ বা অকার্যকর হবে না। আমরা বলতে পারি যে না, এটা তো সংবিধানের বাইরে চলে গেল বা অন্য কোনো কারণে গেল, এটা তো ঠিক মতো হয়নি, আইনের বিরুদ্ধে চলে গেছে, এই ধরনের আটক অবৈধ বা অকার্যকর না, এটা হবে না। এখানে বলে দিতেছে যে কোনো আটকাদেশ শুধু এই যুক্তিতে অবৈধ বা অকার্যকর হবে না যে কোনো ব্যক্তিকে আটক করা হবে সেই ব্যক্তি আদেশ প্রদানকারী সরকার বা জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের এখতিয়ারের বাইরে আছেন। তখন তাকে গ্রেপ্তার করলে বলা হবে না যে এটা ঠিক হয়নি, এটা অবশ্যই আপনার বৈধ গ্রেপ্তার। তার মানে আপনি এলাকার যে ম্যাজিস্ট্রেট তিনি তো আদেশ দিবেন যে তার এলাকার ভিতরে কেউ ক্ষতিকর কাজ করতেছে, তাহলে এখন ওই ব্যক্তি যদি এলাকার ভিতরে এখন না থাকে, তাকে এলাকার বাইরে গিয়ে গ্রেপ্তার করলে তাহলে জিনিসটা সাংঘর্ষিক হয় না। এই জন্য বলতেছে এটা আপনার অবৈধ হবে না। এটা মূলত তিনি যে এলাকায় গিয়ে গিয়ে আপনার গ্রেপ্তার করুক না কেন, এই একটা কারণ দেখায়া অবৈধ হবে না। কারণ কি, সে যে এলাকা থেকে তাকে ওয়ারাবিটা হয়েছে, আদেশটা হয়েছে, সেই এলাকায় তিনি ক্ষতিকর কাজ করছেন বা করতেছেন বা সম্ভাবনা আছে। ধারা 7, পলাতক ব্যক্তিদের ব্যাপারে ক্ষমতা। এখানে পলাতক ব্যক্তিদের কিভাবে আপনার গ্রেপ্তার করা হবে। আমরা ফৌজদারি কার্যবিধিতে যে প্রসিডিউর গুলো দেখছি, এখানেও সেম প্রসিডিউরের কথাই বলা আছে। এখানেও সেম প্রসিডিউরের কথাগুলো বলা আছে যে পলাতক ব্যক্তিদের ব্যাপারে ক্ষমতা, যদি সে পলাতক করে বা আত্মগোপনে থাকে, গ্রেপ্তার করা না যায়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের যেই সিস্টেমটা ছিল ফৌজদারি কার্যবিধির, যে 87, 88, 89, হ্যাঁ, যে আমরা দেখা গেছে যে এরকম ভাবে প্রযোজ্য হবে যে ধরে নেওয়া হবে যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মূলত তো তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নাই, জাস্ট একটা অর্ডার আছে, তাই না, তাকে ধরে আটক রাখার জন্য একটা অর্ডার। কিন্তু এই অর্ডারে যখন আপনার বিলম্ব হচ্ছে পালন করতে, তখন দেখা গেছে যে আপনার 87, 88, 89 যে হুলি এবং ক্রোক, ওইগুলোও আপনার জারি করা যাবে, যেন মনে করা হবে যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। এই অল্প 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 আপনার মনে রাখলেই চলবে, বুঝছেন। আদেশের কারণ জ্ঞাপন। হ্যাঁ, আদেশের কারণ জ্ঞাপন আমরা অন্যান্য ক্ষেত্রে যখন কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করি, গ্রেপ্তারের কারণ জানাই না, এখানেও সেম আদেশের কারণটা জানাইতে হবে। এই যে দেখেন, যেটা বলতেছিলাম যে উপদেষ্টা পরিষদ গঠন, যখন প্রয়োজন হবে তখন কে গঠন করবে এই উপদেষ্টা পরিষদ, তখন এই উপদেষ্টা পরিষদ গঠন করবে আপনার সরকার। সরকার এই উপদেষ্টা পরিষদ গঠন করবে, তাদের একটা কাজ আছে উপদেষ্টা পরিষদের, আমরা কিন্তু কাজ আছে অনেক, তাই এটার একটু গঠনটা আমরা দেখি যে 3 ব্যক্তির সমন্বয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হবে। কথাগুলো একটু শুনেন, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন। নিজেরা তো কোনো সময় পড়বেন না, আমি একটু কষ্ট করে পড়ে দেই বা বুঝাই দেই, বুঝছেন না। কয়জন ব্যক্তির সমন্বয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হবে? 3 জন, যাদের মধ্যে 2জন এমন ব্যক্তি যা হাইকোর্ট বিভাগের বিচারক ছিলেন বা আছেন বা নিয়োজিত হওয়ার যোগ্য, বা এবং অন্যজন হবেন প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োজিত একজন সিনিয়র অফিসার, এবং এই ধরনের ব্যক্তিগণ সরকার দ্বারা নিয়োজিত হবেন, নিয়োজিত হবেন। পরে বলতেছে সরকার উপদেষ্টা পরিষদের একজন চেয়ারম্যান নিয়োজিত করবেন। খেয়াল করছেন, এখানে একজন, তিনি একজন চেয়ারম্যান নিয়োজিত করবেন যিনি হাইকোর্ট বিভাগের বিচারক ছিলেন বা আছেন বা আপনার নিয়োজিত হওয়ার যোগ্য। তাহলে এখন এই যে উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান কে হবেন, এটা এমসিকিউ হতে পারে। তাহলে যিনি হাইকোর্ট বিভাগের বিচারক ছিলেন, আছেন বা নিয়োজিত হওয়ার জন্য যোগ্য। এখন দেখেন উপদেষ্টা পরিষদে প্রেরণের বিষয়টা কি বলতেছে 10-এ, যে এই আইনের অধীন আটকা দেশের প্রতিটি ক্ষেত্রে সরকার আটকা দেশের 120 দিনের মধ্যে 9 ধারা অনুসারে গঠিত উপদেষ্টা পরিষদের সামনে আদেশ প্রদানের কারণগুলি এবং আদেশের দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি দ্বারা প্রদত্ত আপত্তি যদি থাকে সেটা পেশ করবেন। তার মানে সরকারের পক্ষ থেকে আমাদের নির্বাহী বিভাগ যে আছে তারা কাজ করবে, এবং একইভাবে আসামির যে একটা ডিফেন্স যে বিষয়টা, তারাও তাদের বিষয়গুলো কার সামনে উপস্থাপন করবে, এই যে 120 দিনের মধ্যে উপদেষ্টা পরিষদের সামনে উপস্থাপন করবে। তারপর উপদেষ্টা পরিষদ এইটা 10 ধারায়, এই যে 10 ধারায় উপদেষ্টা বিষয় যেটা আমি বললাম 120 দিনের মধ্যে এটা। আর 11 ধারায় বলছে যে উপদেষ্টা পরিষদের কার্য পদ্ধতি তারা কিভাবে পরিচালিত হবে, এইটা আপনার বলা আছে এই 11 ধারাতে। ওই ব্যক্তিকে ব্যক্তিগতভাবে আপনার শুনানির সুযোগ দেওয়া হবে। দেওয়ার পর 170 দিনের মধ্যে পরিষদ সরকারের একটা রিপোর্ট পেশ করবেন। তবে এক্ষেত্রে কিন্তু এই যে পরিষদ
তারা কিন্তু তাদের অবজারভেশন যে মতামত আছে, মতামতটা কিন্তু ক্লিয়ার ভাবে তারা কিন্তু কি করবেন, আপনার ব্যক্ত করবেন। এখন পরিষদের যে সদস্য আছে তাদের মতামতের মাঝে কিন্তু একটা দ্বিমত প্রকাশ হতে পারে, যে একজন এই পক্ষে একজন ওই পক্ষে এরকম মতামত থাকতে পারে। তখন সংখ্যাগরিষ্ঠ যে মতামত সেটাই কিন্তু আপনার প্রাধান্য পাবে। আর উপদেষ্টা পরিষদের রিপোর্ট একটা গোপনীয় রিপোর্ট হিসেবে গণ্য হবে। ধারা 12, উপদেষ্টা পরিষদের রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ। আমি আবার বলতেছি, এগুলো মুখস্থ করা লাগবে না, জাস্ট শুনেন, বুঝেন। উপদেষ্টা পরিষদের রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের কথা বলা আছে এখানে, যে উপদেষ্টা পরিষদের রিপোর্ট যে দিবে সেই রিপোর্টটা তিনি কি করবে, সরকার বিবেচনা করবে যে কি ধরনের আপনার রিপোর্ট দিল। সেই ক্ষেত্রে যদি মনে হয় তাকে মুক্তি করে দেওয়া দরকার, মুক্ত করে দিবে। আর যদি মনে হয় যে তাকে আটক রাখা দরকার, তাহলে আটক অবস্থা চালিয়ে যাবেন। এই দেখেন ধারা 13, আটকাদেশ রদকরণ। তার মানে আটকাদেশটাকে রদকরণ মানে কি? রদকরণ মানে হচ্ছে আপনার বাতিল করা। রদকরণ মানে কি? বাতিল করা। এই রদকরণ প্রথম শুনছিলাম আপনার হচ্ছে বঙ্গবন্ধু বঙ্গভঙ্গ রদ, এই যে আপনার 1906 সালের, না 5 না 6, শেরে বাংলা ফজলুল হক উত্থাপিত, যে আমাদের এই বাংলা কেমন হবে দেখতে। তখন এই যে উড়িষ্যা, আসাম, তারপর পশ্চিমবঙ্গ যা আছে এগুলো সব সহ আমাদের একটা ম্যাপ ম্যাপ আছে, কিন্তু জানেন এটা আপনারা? জানার তো কথা। এটা কিন্তু একটা ম্যাপ ছিল। এইটা ছিল আমাদের মূল বাংলা। এইটা পরবর্তীতে আপনার এই প্রস্তাব প্রথমে একবার গৃহীত হয়েছিল, পরে আবার এটা নাকচ হয়েছে। অনেক ইতিহাস আছে, আমরা ওইদিকে না যাই। সবাই মোটামুটি শিক্ষিত, সবাই এটা জানবেন। এটাও কিন্তু বাংলাদেশের ইতিহাস ওইখান থেকে মূলত কিন্তু শুরু, বুঝছেন? আমরা তো 1952 সালের ভাষা আন্দোলন থেকে ধরি না, ওইখান থেকে ধরে আসতে হবে। ওইখান থেকে শেরে বাংলা ফজলুল হকের আমল থেকে কিন্তু ধরে আসতে হবে। শেরে বাংলা ফজলুল হককে ই বলা হয় না, বাংলার বাঘ বলা হয় না? বরিশাল লেবারেন নাকি? বরিশালে না? ব্যক্তিদের সাময়িক মুক্তির বিষয়টা এখানে আছে, হ্যাঁ। আপনার যে শর্ত সাপেক্ষে তাদেরকে সাময়িকভাবে মুক্তিতে ছাড়া যাবে। তারপর এখানে অনেক ধরনের বিষয় আছে। ইম্পর্টেন্ট ধারা 15, সবাই নোট করেন। অন্তর্ঘাতী কাজ, অন্তর্ঘাতী কাজ ইম্পর্টেন্ট ধারা, অন্তর্ঘাতী কাজ, এটা আপনাদের লাগবে। 3 ধারার পরে যদি সরি, ওই যে ক্ষতিকর কাজের পরে যদি আরেকটা বিষয় থাকে, এটা হলো অন্তর্ঘাতী কাজ। অন্তর্ঘাতী মানে বুঝেন তো? অন্তর্ঘাতী, আত্মঘাতী। আপনার এই যে ইউএস এর যে সৈন্যরা আফগানিস্তান থেকে কেন পালাইতে বাধ্য হয়েছে আপনারা জানেন? আফগানিস্তান থেকে তারা কিন্তু এখন পর্যন্ত 3টা রাষ্ট্রে ব্যর্থ হয়েছে। একটা হলো ভিয়েতনাম, একটা হলো আফগানিস্তান, এই যে ইরানের পথে ব্যর্থ হওয়ার পথে। তো আপনার আফগানিস্তানে প্রচুর পরিমাণ অন্তর্ঘাতী কাজ করা হতো, মানে এমন ভাবে হামলা করা হতো, বুঝার আগে মনে করেন শেষ, মানে প্রাকৃতিক ভাবে। তারা প্রচুর পরিমাণ ট্যাঙ্ক সৈন্য হারানো শুরু করলো। তারপরে এক সময় 2021 সালে লেজ গোটায় পালাইলো ভৌগোলিক অবস্থানের কারণে, পায়রা ওঠে নাই আফগানিস্তান। তো এই যে আত্মঘাতী জীবন দিতে যারা আপনার কুণ্ঠাবোধ করতো না, নিজে মরবে, 17-30 টারে নিয়ে মরবে, বুঝছেন হিসাবটা? এটা এই ধরনের কাজ হলো আত্মঘাতী কাজ। তো নিজ রাষ্ট্রের বিরুদ্ধে যখন কেউ এই ধরনের কাজে লিপ্ত হয়, তখন এগুলাকে বলা হয় অন্তর্ঘাতী কাজ, ঠিক না? তো অন্তর্ঘাতী কাজ ধারা নাম্বার 15 ভালো করে নোট রাখেন, এটা পরীক্ষায় আসতে পারে। অন্তর্ঘাতী কাজ বলতে কি বুঝেন? অন্তর্ঘাতী কাজের শাস্তি কি? এটা আসতে পারে পরীক্ষায়। যেমন অন্তর্ঘাতী কাজ কি? অন্তর্ঘাতী কাজ হলো যে কার্যক্ষমতা দুর্বল করার বা কার্যকারিতা ব্যাহত করার বা ক্ষতি সাধন করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি কোনো কাজ করবেন না। কোনো কাজ করবেন না। কোন বিষয়গুলোর প্রতি তারা করবেন না? ভালো করে খেয়াল করেন। কোনো ভবনের ক্ষতি এরকম কিছু করবেন না, যানবাহনের, যন্ত্রপাতি, কলকবজা বা অন্য কোনো সম্পত্তির বা সরকারের বা কোনো স্থানীয় কর্তৃপক্ষের বা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক বা শিল্প প্রতিষ্ঠানের কাজে ব্যবহৃত হয় বা হতে পারে, এরকম বিষয়ের কোনো ক্ষতিমূলক কোনো কাজ তারা করবেন না। করলে সেটা কি হবে? সেটা অন্তর্ঘাতী কাজ বলে গণ্য হবে। তারপর বলছে খ, কোনো রেলপথ, শূন্য ঝুলন্ত রুজ্জু পথ, রাস্তা, খাল, পরে আপনার হচ্ছে এই শূন্য ঝুলন্ত যে আপনার যেটা ভাসমান সেতু আর কি, তারপর খাল, পরে সেতু, কালভার্ট, কজওয়ে বন্দর, কজওয়ে বন্দরটা আমি বুঝতে পারি নাই, ডকইয়ার্ড, বাতিঘর, বিমানবন্দর, টেলিগ্রাফ বা টেলিফোন লাইন বা পোস্ট বা টেলিভিশন
বা বেতার স্থাপিত যন্ত্র, টেলিভিশন বা, আচ্ছা এটা আমি একটু নোট রাখলাম, এটা দেখতে হবে বইতে, এটা সম্ভবত বেতার হইতে পারে, বেতার স্থাপিত যন্ত্র এরকম হতে, টেলিভিশন বা বেতার, বেতন হয়ে গেছে, এটা বেতার স্থাপিত যন্ত্র হতে পারে। তো এইগুলোর ক্ষতি সাধন। তারপর হইল গ, কোনো রেলওয়ে বা নৌযান বা বিমান পথের রোলিং স্টক। তো যে শব্দগুলো বুঝবেন না এটা আপনার এতে সার্চ দিয়ে দিবেন, তো আমরা বুঝতে পারতেছি যে বিমান পোর্টের বা নৌযানের বা রেলওয়ে, নৌ, রেল বা বিমান, এগুলোর আপনার ক্ষতিকর করা, ক্ষতিকাজ করা। বড় গ, কোনো অত্যাবশ্যকীয় পণ্যের উৎপাদন, বন্টন বা সরবরাহ, কোনো ময়লা নিষ্কাশন কাজ, খনি বা কারখানার জন্য ব্যবহৃত কোনো ইমারত বা অন্য কোনো সম্পত্তির ক্ষতি করা বা ক্ষতির চেষ্টা করা, এগুলো কি অন্তর্ঘাতী কাজ। পরে আরো বলতেছে এই আইনে বা বর্তমানে বলবৎ অন্য কোনো আইন অনুসারে কোনো নির্দিষ্ট বা সংরক্ষিত স্থান বা এলাকা। পরে বলা আছে কোনো পাটজাত দ্রব্য, পাট গুদামঘর, পাটকল বা পাট বেলিং প্রেস, মানে যে জুট মিল, আগে তো আমাদের সোনালী আঁশ বলা হয়তো, তো এগুলোর প্রতিও যদি কেউ আপনার কোনো ধরনের ক্ষতিকর কাজ করে তাহলে সেটা অন্তর্ঘাতী কাজ। যেটা ব্যাখ্যা দিছে এই যে এখানে, যে উপধারা একে আমরা যেগুলো ব্যক্ত করলাম, এমন কাজ এমন কাজ না করার ক্ষেত্রেও প্রযোজ্য হবে যে কাজ করা সরকারের বা সরকারি কর্তৃপক্ষের বা ব্যক্তির কর্তব্যের অন্তর্ভুক্ত। তার মানে আপনি যদি কোনো কাজ থেকে বিরত থাকেন যার কারণে ক্ষতি হইতে পারে, তাহলে ওই ধরনের বিরত থাকাও কিন্তু এই কাজ করা বোঝাবে। এটা আর কি দুই এসে ব্যাখ্যা দিছে। একের ব্যাখ্যাটা হলো এরকম যে আপনি এগুলো করলে তো এটা আপনার ক্ষতিকর অন্তর্ঘাতী কাজ। আবার যদি আপনার কোনো বিরতির কারণে সেখানে ক্ষতিগ্রস্ততা হয় তাহলে সেটাও আপনার অন্তর্ঘাতী কাজ হিসেবে গণ্য হবে। তারপরে এটা শাস্তি কি হবে? এটা শাস্তি কিন্তু ভাই মোটামুটি ভালোই রাখা হয়েছে। কিরকম শাস্তি ভালো রাখা হয়েছে? যদি কোনো ব্যক্তি এই ধারার কোনো বিধান লঙ্ঘন করে, তাহলে কিন্তু তার পানিশমেন্ট একটু বড় ধরনের আছে। তাহলে সে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে বা 14 বছর পর্যন্ত আপনার মেয়াদের কারাদণ্ডে বা অর্থদণ্ডেও দণ্ডিত হবেন। দেখছেন, শাস্তির পরিমাণ কিন্তু অনেক, একেবারে মৃত্যুদণ্ড পর্যন্ত কিন্তু সেটা হতে পারে। কেন করতে এটা হয়েছে? কারণ ওই মুহূর্তে যে সরকার ছিল বাংলাদেশে, সেই সরকারের কাছে আর কোনো বিকল্প রাস্তা ছিল না, পেট্রোল লাইনে না গিয়ে আর কোনো রাস্তা ছিল না। ধারা 19, ধ্বংসাত্মক সংঘসমূহের নিয়ন্ত্রণ। এটা পড়া লাগবে না, জাস্ট একটু আপনার রিডিং পড়েন, এটা লাগবে না। এই যে বিভিন্ন ধরনের যে সংগঠন বা একটা এই থাকে না, ইউনাইটেড নেশনস, এর ইউনাইটেড বলে মানে একত্রিত থাকে যারা আর কি, ইউনাইটেড নেশনস না, ইউনাইটেড আর কি, মানে যেটা সংঘ, এই সংঘদের ক্ষেত্রে আর কি নিয়ন্ত্রণের কথা বলা আছে 19-এ। তেমন ইম্পর্টেন্ট না, না পড়লেও চলবে, একবার রিডিং করে নিয়েন, তবে পড়তে গেলে মাথা নষ্ট হয়ে যাবে। তাহলে সংঘ বা ইউনিয়ন, এই যে গঠন আপনার নিষিদ্ধ করা ছিল, যে এগুলো করা যাবে না রাজনৈতিক উদ্দেশ্যে, কিন্তু বর্তমানে কি হয়, আপনার রাজনৈতিক উদ্দেশ্যে সেগুলো করা হয়। সংরক্ষিত স্থান, আমরা দেখবেন যে অনেক সময় অনেক জায়গায় লেখা থাকে সংরক্ষিত স্থান। সেই সংরক্ষিত স্থান বলতে কি বুঝুন, এই সম্পর্কে একটু ধারণা নেওয়ার জন্য আপনারা 21 ধারাটা একটু মোটামুটি একটু রিডিং পড়েন। এই সংরক্ষিত এলাকাও থাকতে পারে, একটা বড় এরিয়া নিয়ে, যেটা এটা সংরক্ষিত এলাকা হয়। অনেক সময় সরকার এটা কি করে, আপনার জনস্বার্থে এটা গমনাগমন রোধ করে দেয়, সংরক্ষিত এলাকা করে দেয়। যেমন এয়ারপোর্ট এলাকা, ক্যান্টনমেন্ট এলাকা, এগুলো সংরক্ষিত এলাকা। 23 দ্বারা হচ্ছে, 21 ও 22 দ্বারা লাগবে না। আমরা 24 ধারাটা ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনারা নোট করতে পারেন। 24 ধারা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ধারা, এটা আমাদের লাগবে। এখানে বলা আছে সান্ধ্য আইন, যেটা আমাদের 2024 সালের একটা ভাইরাল বিষয় ছিল, যে আপনার জেলা ম্যাজিস্ট্রেট এগুলো ঘোষণা করতেন, আপনার সময় সময় বাড়াতেন এবং সেইগুলোকে আমাদের ডিউটি করা লাগতো। তো এখানে বলতেছে যে সান্ধ্য আইন বলতে আমরা কি বুঝতেছি, মানে এখানে একটা নিষেধ করতেছে যে আমরা বেরোতে পারবো না, সোজা কথা যেটাকে আমরা কারফিউ হিসেবে চিনি, এরকম কিছুকে আর কি। যে সরকার নিয়ন্ত্রণ সাপেক্ষে জেলা ম্যাজিস্ট্রেট অথবা মহানগরী এলাকায় পুলিশ কমিশনার, তার মানে জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেট আর মহানগরী এলাকায় পুলিশ কমিশনার নির্দেশ দিতে পারেন যে আদেশে উল্লিখিত রেহাইয়ের শর্তে, তার মানে কিছু শর্ত সাপেক্ষে আপনাকে কি মুভমেন্টের জন্য একটা পারমিশন দিবে। তো আপনার শর্ত সাপেক্ষে
আপনার আদেশে উল্লেখিত এলাকা বা এলাকাসমূহে উপস্থিত কোনো ব্যক্তি আদেশে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট কর্তৃপক্ষ বা ব্যক্তি প্রদত্ত লিখিত অনুমতির প্রাধিকার ছাড়া ঘরের বাহির হবে না। দেখছেন কত বড় কথা, যে আমরা এভাবে ঘর থেকে বের হতে পারবো না। পরে বলতেছে 2, এই ধারা অনুসারে প্রদত্ত কোনো আদেশ যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে তবে তা সে 1 বছর মেয়াদ পর্যন্ত কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। বুঝছেন তো শাস্তির পরিমাণটা? যদি কেউ সান্ধ্য আইন লঙ্ঘন করে, 24-এর 1-এ যেটা দেওয়া হয়েছে, এটা যদি কেউ লঙ্ঘন করে তার শাস্তি হবে 24-এর 2-তে। আমাদের এই 24 ধারা থেকে কিন্তু মূলত বিশেষ ক্ষমতায়ন পড়া হইলো, মনে করেন 24 ধারা থেকে মূলত আমরা মূল জায়গায় প্রবেশ করলাম, অর্থাৎ এখান থেকেই আমাদের গুরুত্বপূর্ণ। যদি কেউ মনে করেন মাথা হ্যাং হয়ে যাচ্ছে, বুঝতেছেন না, মাথার উপর দিয়ে যাচ্ছে, পারতেছেন না, নতুন, অনেক কমায় দেন স্যার, কি করবেন? এতক্ষণ যা পড়ছেন সব মনে করেন বাদ। কি করলাম? এতক্ষণ যা পড়ছেন সব বাদ দেন, যা বুঝাইছি। যদি আপনি মনে করেন যে র্যাঙ্ক লাগানি লাগবো, যদি মনে করেন আপনি ভালো রেজাল্ট করবেন, যদি মনে করেন আপনি নিরাপদ জোনে থাকবেন, তাহলে এতক্ষণ যা বাদ দিচ্ছেন এটা আবার পড়েন। আর যদি মনে করেন র্যাঙ্ক দরকার নাই, রেস্ট দরকার, ঈদ এসে পড়ছে, পরিশ্রম করতে পারবো না, তাহলে বাদ দেন। কারণ আমার তো আমরা জিজ্ঞাসবেন যে স্যার শর্টকাট করা যায় কেমনে। আমাদের ভাই শর্টকাট তো সবচেয়ে ভালো না পড়ে গিয়ে পরীক্ষা দেওয়া, এর চেয়ে শর্টকাট আর কিছু আছে? তাই না? অনেক শর্টকাট। কতবার যে আলহামদুলিল্লাহ কই, আল্লাহ এই যুদ্ধ থেকে আমরা আগে আল্লাহ পদোন্নতি দিয়ে সাব ইন্সপেক্টর বানাই দিছো, না হলে তো সাব ইন্সপেক্টর হইতেও পারতাম না এই গেরা গলায় পইরা। ঠিক না? ওই যে আমার ব্যাচমেট অনেকগুলো ক্লাসে আছে, তারা বুঝতেছে কেমন লাগে। বয়স বেশি হয়ে গেলে পড়ার পড়ালেখা ভালো লাগে। আর যারা ইয়ং আছেন তাদের ইন্সপায়ার করে শুনেন, আপনাদের লেন্থ অফ সার্ভিসে মার্ক কম, 2 মার্ক কম দেখতেছেন আপনি, আপনি ভাবতেছেন যে আপনার সামনে যারা আদু ভাই সাথে যুক্ত হইবে তারা তো লেন্থ অফ সার্ভিসে পাস। আরে ভাই লেন্থ অফ সার্ভিসে র্যাঙ্ক লাগে না, কলম দা র্যাঙ্ক লাগে, কলম। আদু ভাইয়ের কলম চলবে না, কিন্তু আপনি তো তাজা রক্ত, আপনার তো কলম চলার কথা। অতএব যত তাড়াতাড়ি পারেন র্যাঙ্ক লাগান, পরিশ্রম করে। বারবার করবেন, একবারই করে ফেললাম, তাহলে 23 ধারা পর্যন্ত সব বাদ। 24-এ আমরা কি পড়লাম? সান্ধ্য আইন, যে আপনার সরকার যে জেলা ম্যাজিস্ট্রেট আছে আর কি, এই তাদের আদেশের মাধ্যমে কি করবে, একটা নির্দিষ্ট সময়ে শর্ত সাপেক্ষে ঘর থেকে বের হওয়া নিষেধ। পাইছেন না? বাস্তব অভিজ্ঞতা চাকরিতে পাইছেন না 24 সালে জুলাই মাসে? পান নাই? পরে আপনার 5ই আগস্ট খুব কড়াকড়ি ছিল না? সকালবেলা খুব কড়াকড়ি ছিল, 4ই আগস্ট আরো কড়াকড়ি ছিল। তো এইগুলো আমরা বাস্তব প্র্যাকটিক্যাল লাইফে আমরা পেয়ে গেছি, তিক্ত অভিজ্ঞতা। তো এই ক্ষেত্রে আপনার যে কার্যক্রম, এটা যদি কেউ না শুনে তার শাস্তি হলো 24-এর 2-এ। এটা তো বুঝছেন সান্ধ্য আইন কাকে বলে, না লঙ্ঘন করার শাস্তি কি। আচ্ছা, এবার দেখেন আমাদের সাক্ষ্য আইন তো আমরা, সরি, সান্ধ্য আইন তো পড়লাম, বিশেষ ক্ষমতা আইন শুরু হইলো। এবার আমরা যাচ্ছি এরপরে কোনটা পড়বো। এখন কিন্তু একটা বাদ দেওয়া যাবে না, খেয়াল করলেন। 25 ধারা, মজুতদারি এবং কালো কারবারির শাস্তি। এই যে মজুতদারি, আপনার যা অনুমোদন নাই এর চেয়ে বেশি স্টক করছেন, আর কালোবাজারি ওই যে রেশন সামগ্রী ক্রয় বিক্রয় ইত্যাদি, যে আপনার কারবার টারবার করছি আমরা কালোবাজারি, বা ওই যে ওএমএস টোএমএস এগুলার মালামাল এগুলা ধরা খাইছে কেউ, এগুলো রেশন সামগ্রী নিয়ে ধরা খাইছে বা মজুতদারিতে ধরা খাইছে, বা এই যে আপনি পেট্রোল সহ ধরা খাইছেন। পেট্রোল যদি কেউ মোটরসাইকেল ট্যাঙ্কি ফুল আবার সাথে করে মোটরসাইকেলতে ঝুলাই নিয়ে যেতেছেন 5 লিটার, যদি খালি মোবাইল করে সামনে পড়ছেন, তাহলে কিন্তু ডাইরেক্ট পানিশমেন্ট, কোনো মাপ নাই কিন্তু, ডাইরেক্ট পানিশমেন্ট দিয়ে দিবে কিন্তু। আবার ধরে নিয়ে কিন্তু মামলাও দিতে পারে। এই বিশেষ ক্ষমতা আইনের কয় ধারায়? 25 ধারায়। যদি কেউ অবৈধভাবে পেট্রোল নিয়ে যায় বাসায় মজুত করার উদ্দেশ্যে, তাকে যদি পুলিশ ধরে, তার অপরাধ এই যে মজুতদারি বা কালো কারবারির শাস্তি। ধারা কত? ধারা 25। শাস্তি কি ভাই? ও মাফে মৃত্যুদণ্ড পর্যন্ত কিন্তু আছে, চিন্তা করা যায়। দেখেন আমরা মৃত্যুদণ্ড বেশি না মোটর সাইকেলের তেল দরকার বেশি, বলেন? মৃত্যুদণ্ড নাকি মোটর সাইকেলের তেল দরকার? তাহলে শাস্তি কিন্তু অনেক বড় আছে। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছর পর্যন্ত সেটা হতে পারে, তবে কমও কিন্তু দেওয়া যাবে, এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবে। তবে শর্ত থাকে যে মজুতদারির অপরাধের ক্ষেত্রে এই ধরনের অপরাধে অভিযুক্ত ব্যক্তি যদি প্রমাণ করে যে সে আর্থিক বা অন্য কোনো লাভ করার উদ্দেশ্য ছাড়া মজুত রেখেছিল, তাহলে 3 মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত। এই যে এখানে আবার কিন্তু একটা সুসংবাদ আছে, আপনার জন্য কিন্তু আবার 3 মাস, কারণ আপনি তো বেচার জন্য মজুত করতেছেন না।
ঠিক না? কিসের জন্য মজুত করতে বলছেন? যে স্যার কয়দিন পরে স্যার যদি তেল শেষ হয়ে যেতে আমার মোটরসাইকেল চলবো কেমনে? কয়দিন পরে যদি মোটরসাইকেলের তেল শেষ হয় আমি চলবো কেমনে? তার মানে আমি বিক্রির উদ্দেশ্য না, আমার উদ্দেশ্যটা কি? নিজের ব্যবহারের জন্য মজুত করছি, তাই না? তাহলে এই ক্ষেত্রে পানিশমেন্টের কইমা চলে আসবে কতদিনে? 3 মাস। কতদিন? কই মৃত্যুদণ্ড আর কই 3 মাস। ঠিক না? এটাকে বলা হয় কি? আইনের ফাঁক ফোকর। কি হয়? আইনের ফাঁক। পরে বলতেছে 25-2 যে আপনার আদালত মজুতদার এবং কালো কারবারি অপরাধে দণ্ডদানের সময় যে জিনিস সম্পর্কে অপরাধ করা হয়েছিল তা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিবে। আরে খাইছে রে আরো বিপদ, নিজের টাকা কিনে আনলাম, এটা আবার নিয়ে যাবো সরকার। তার মানে এটা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হয়ে যাবে। আশা করি মজুতদার এবং কালো কারবারির যে শাস্তিটা এটা আমরা বুঝতে পারছি। এবার দেখেন পত্রমুদ্রা বা সরকারি স্ট্যাম্প জাল করার। পত্রমুদ্রা বলতে এখানে টাকাকে বোঝানো হবে, টাকা। পত্রমুদ্রা মানে কি? টাকাকে বোঝাবে, অর্থ। অর্থাৎ রাষ্ট্রের যেটা কারেন্সি আছে এইটা যদি কেউ জাল করে, কিছুদিন আগে আমরা দেখছি না, এই যে এক সপ্তাহের মধ্যেই তো নিউজটা হলো না, যে কয়েকজন ছেলে করলো যে শখ করে 26 লাখ টাকা জাল করছে। দেখছেন না? শখ করে 26 লাখ টাকা জাল, শখ করে কিন্তু 26 লাখ টাকা জাল করছে। তো এরকম কেউ যদি জাল করে, অর্থ জাল, আবার সরকারের যে দলিল লেখা স্ট্যাম্প গুলো আছে না, 100 টাকা মূল্য বিক্রি হয়, 100, 200, 350 টাকা স্ট্যাম্পের বিক্রি হয় না, কার্টিজ স্ট্যাম্প, এইগুলোকে যদি কেউ নকল করে, এইগুলো যদি কেউ নকল করে, এখনো কিন্তু নেট আসে নাই, দেখছেন? আশায় থাকলে তো মরতাম। তো আপনার এইগুলো যদি কেউ আপনার জাল করে, তাহলে কি হবে? তার শাস্তি হওয়া উচিত কিনা বলেন? শাস্তি হওয়া উচিত না? শাস্তি হওয়া উচিত। এখন দেখবেন পেনাল কোডে আপনার এরকম অনেকগুলো ধারা আছে, পুরো চ্যাপ্টারটাই বাদ, ওটা আপনার পড়তেই হবে না। আমরা পেনাল কোড ইনশাল্লাহ সাক্ষ্য আইনের পরে পড়বো। সাক্ষ্য আইনের পরে পেনাল কোড পড়লে আর মাইনর এক দুই একটা শেষ করে দিলে তাহলে প্রথম বেচের যারা, তাদের কিন্তু ফুল সিলেবাস কমপ্লিট। দ্বিতীয় বেচের যারা, চিন্তা করেন না আপনাদেরও হবে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু দেখতে পারতেছি যে এই 25A যেটা আছে বড় হাতের এ, এই 25A তে আমাদের যে কারেন্সি আছে, সরকারি স্ট্যাম্প আছে, এগুলো জাল করার শাস্তি। শাস্তি, ঠিক আছে? তো এখানে 25-এর এর ভিতরে গিয়ে দেখবেন ছোট হাতের ABC এইগুলো আছে। এখন আপনি ABC পর্যন্ত যাবেন কিনা? যদি খুব ভালো রেজাল্ট করতে চান, মার্ক বেশি পেতে চান, তাহলে 25-এর ছোট হাতের এ, 25-এর ছোট হাতের বি, 25A ছোট হাতের সি, এই পর্যন্ত আপনি যাইতে পারেন। এই পর্যন্ত আপনি যাইতে পারেন। যে এখানে 3 ধরনের বিষয় ব্যাখ্যা দেওয়া আছে, যে অর্থ, তারপর আপনার ব্যবহার এবং কলকব্জা বা যন্ত্রপাতি। এটার জন্য 3 ভাবে 3টার ABC দেওয়া আছে। যদি এই পর্যন্ত মনে না থাকে, আপনার যদি ওরকম ব্রেন একটু দুর্বল হয়, তাহলে আপনি 25A পর্যন্ত জানা রাখেন যে পত্রমুদ্রা বা স্ট্যাম্প সংক্রান্ত যে কোনো অপরাধের ক্ষেত্রে আমরা 25-এর এটাকে ব্যবহার করব। এরপরে আমরা 25B-তে চলে যাব, চোরাচালান। টানা মোটর সাইকেলের কাহিনী তো সবাই শুনছেন। টানা মোটর সাইকেল, টানা, এই যশোর বারিকার, যশোর, বেনাপোল, তারপরে সাতক্ষীরা, ভোমরা, হ্যাঁ, ময়মনসিংহের হালুয়াঘাট, আমার এলাকা আর কি। তাই মনে করেন এরকম আমাদের সীমান্ত এলাকা দিয়ে টানা মোটর সাইকেল আসে ভারত থেকে। টানা, এই টানা মোটর সাইকেলকে অনেকেই বৈধ বলে ব্যাখ্যা দেয়। যেমন আমি যখন এএসআই ছিলাম তখন একটা টিমের সাথে গিয়ে, আমি দূরেই ছিলাম, মানে আমার ওই এলাকায় ডিউটি ছিল, অন্য থানা থেকে একটা পার্টি এসে আমাদের থানা থেকে এক বিজিবির সদস্যের বাড়ি থেকে, ভালো করে খেয়াল করেন, এক বিজিবির সদস্যের বাড়ি থেকে একটা আরটিআর, অ্যাপাচি আরটিআর 150 একটা মোটর সাইকেল উদ্ধার করে। উদ্ধার করার পর ওই বিজিবির সদস্য ওই সাব ইন্সপেক্টরের সাথে আপনার মোবাইল ফোনে আপনার তর্ক করেন, যে আমি কি এটা চুরি করে আনছি, এটা আমি টাকা দিয়ে কিনে আনছি। তো টাকা দিয়ে আপনি কার কাছ থেকে কিনছেন? সে বলতেছে বর্ডার ক্রস করে নিয়ে এসে আমি টাকা দিয়ে কিনছি। তার কিন্তু সরল স্বীকারোক্তি, ও কিন্তু জানে না যে এটা সে যে ক্রয় করতে পারে না। এটা কি পারে কেউ? যে জিনিস বাংলাদেশে শুল্কের মাধ্যমে ইন করার কথা, প্রবেশ করার কথা, সেটা চোরাচালানের মাধ্যমে যদি প্রবেশ করে, এটা আপনি টাকাটা কিনলে কি বৈধ হয়ে যাবে ভাই? বৈধ হবে কিনা? বৈধ হবে না। এগুলাকে বলা হবে চোরাচালান। তো এটা সীমান্তের ভিতরেও ধরা খাইতে পারে, বাংলাদেশের ভিতরেও যে কোনো জায়গায় ধরা খাইতে পারে, এয়ারপোর্টেও ধরা খাইতে পারে, বা আপনার যে পোর্ট গুলো আছে এখানেও ধরা খাইতে পারে। বুঝছেন? এখন ধরেন
আপনার কাছে একটা মোটরসাইকেল পাওয়া গেল, যদি সেটা আপনার রেজিস্ট্রেশন করা থাকে কিন্তু কাগজপত্র আপনার কাছে নাই, তার মানে আপনি মোটরসাইকেল চুর অথবা চুরাই মাল কিনছেন, যে কোনো একটা। কিন্তু এমন মোটরসাইকেল পাওয়া গেল যেটা বাংলাদেশের কোনো কোম্পানি বৈধভাবে ইম্পোর্ট করে নাই, তার মানে ওইটার কোনো রেজিস্ট্রেশন তো নাই বিআরটিএ তে, এবং আপনার যে অন টেস্টের যে কাগজ কোনো শোরুম থেকে কিনছেন এরকম কাগজও নাই, তার মানে কি প্রমাণ করে এটা টানা মোটরসাইকেল? তাহলে টানা মোটরসাইকেলের জন্য কি প্যানাল কোডের 413-14 হবে, নাকি বিশেষ ক্ষমতা আইনের 25-এর যে বি আছে এটা হবে? বলেন, আপনারাই বলেন, আপনাদের কাছে ছেড়ে দিলাম বার, আপনারাই বিচার করেন কোনটা হবে। যদি এরকম পাওয়া যায় যে সে বর্ডার ক্রস করে আনছে, সে শুল্ক দেয় নাই, এরকম জিনিস কিনছে, এখন বলেন আপনারা প্যানাল কোড থেকে দিবেন না বিশেষ ক্ষমতা আইনের 25-এর বি দিবেন? বলেন, বড়াতের বি। ও, দিছি না, সুযোগ দিই নাই। হ্যাঁ, এখন দিছি। আপনারা বলেন কোনটা দিবেন, প্যানাল কোড না বিশেষ ক্ষমতা আইন? 25 বি হবে স্যার। 25 বি। এবং 25 বি থানায় যত হবে স্যার, ধরনের পেনাল মামলা কোড রুজু তো হয়, আসবে না। থানায় যত মামলা রুজু হয় সবগুলো 25 বিতেই হয়, বুঝছেন? আর 25-এতে কি জাল করলে, আর শুধুমাত্র 25 কি মজুদদারি বা কালো কারবারি ভাই এক লাইন করে মুখস্থ করেন, অন্তত পক্ষে এক লাইন করে হলেও শিরোনামগুলো মুখস্থ করবেন। 24, 25, 25 A B C D E পর্যন্ত এইগুলো শিরোনাম হলেও মুখস্থ করতেই হবে, করতেই হবে, করতেই হবে, কোনো মাপ নাই। তারপরে 25C-তে আমরা চলে যাই। এখানে কি লেখা আছে? এখানে বলা আছে ভেজালের জন্য, ভেজালের জন্য শাস্তি, খাদ্যে ভেজাল দেওয়ার শাস্তি, পানীয়তে ভেজাল দেওয়ার শাস্তি, ওষুধে ভেজাল দেওয়ার শাস্তি, এবং কসমেটিক্সে কেউ যদি আপনার ভেজাল দেয় শাস্তি, এবং এগুলো যদি কেউ বিক্রি করে তার জন্য শাস্তি। কততে শাস্তি? বিশেষ ক্ষমতা আইনের 25C-তে। আচ্ছা, তারপরে চলে গেলাম আমরা ডিতে। এখানে কিন্তু একটু সংক্ষিপ্ত করলাম, ভিতরে এগুলো কিন্তু আবার আলাদা আলাদা কিন্তু ব্যাখ্যা দিছে। আপনারা মন চাইলে ব্যাখ্যাগুলো পড়তে পারেন, আর যদি মনে চাই যে আপনি শুধুমাত্র ওই সি পর্যন্ত থাকবেন, আপনি সি পর্যন্তও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা দেখেন, এই যে এতক্ষণ আমরা যে ধরনের অপরাধের কথাগুলো বললাম, এই ধরনের অপরাধগুলোর যদি কেউ চেষ্টা করে, এই যে আমাদের 25 A B C D, 25, এই এগুলো যে আমরা পড়লাম, এই অপরাধগুলোর জন্য কেউ যদি চেষ্টা করে, ষড়যন্ত্র করে, বা আপনার সংগঠনের প্রস্তুতি নেয় বা সহায়তা করে, সেই ব্যক্তির অপরাধ হলো 25 D। আর যদি ব্যক্তির পরিবর্তে কোনো কোম্পানি, যদি কোনো কোম্পানি এই ধরনের অপরাধ করে, কোনো কোম্পানি যেমন ধরেন কে কসমেটিক্স, অমুক কসমেটিক্স, লিভার ব্রাদার্স, ইউনিলিভার, এরকম কোনো কোম্পানির ব্র্যান্ডেই আপনার, বা অন্য কোনো কোম্পানি হতে পারে যারা 25 মজুতদারি করছে, তারপরে জাল করছে, খ গ গ, এই কাজগুলো যখন কোনো ফার্ম বা কোম্পানি, কোনো সংঘবদ্ধ প্রতিষ্ঠান এই কাজগুলো করে, তখন কাকে আমরা পানিশমেন্টের আওতায় আনবো, মানে কাকে শাস্তির আওতায় নিয়ে আসবো, আইনের আওতায় নিয়ে আসবো? এই ক্ষেত্রে ওইখানকার যে অংশীদার আছে তাদের, পরিচালক যদি থাকে সে পরিচালক, ব্যবস্থাপক থাকলে ব্যবস্থাপক, সম্পাদক থাকলে সম্পাদক, বা অন্য কোনো কর্মকর্তা বা তাদের এজেন্ট যদি এই ধরনের ফার্ম, কোম্পানি বা সংঘবদ্ধ প্রতিষ্ঠানের আপনার সরকারের সাথে সক্রিয়ভাবে সম্পর্কিত হয়, তাহলে অপরাধটি করা হয়েছে বলে সংঘবদ্ধ প্রতিষ্ঠানের সরকারের কথাটা এখানে হবে না, এখানে মেবি অন্য কিছু হবে, পরিচালনার সাথে হবে আর কি সম্ভবত। সম্পর্কিত হয়ে থাকে তাহলে অপরাধটি করা হয়েছে বলে গণ্য করা হবে, যদি না সে প্রমাণ করে যে অপরাধটি তার জানা মতে সংঘটিত হয়েছিল, বা অপরাধটি প্রতিরোধ করার জন্য সে সকল উপযুক্ত অধ্যাবসায় প্রয়োগ করা হয়েছিল। প্রমাণ করে যে, যদি না সে প্রমাণ করে যে অপরাধটি তার জানা মতে সংঘটিত হয়েছিল, বা অপরাধটি প্রতিরোধ করার জন্য সে সকল উপযুক্ত অধ্যবসায় প্রয়োগ করা হয়েছিল। আহ, যদি না সে, যদি প্রমাণ করে যে অপরাধটি তার জানা মতে সংঘটিত হয়েছিল না, হয়েছিল না শব্দটা হবে এখানে, হয়েছিল না, বা অপরাধী প্রতিরোধ করার জন্য সে সকল উপযুক্ত অধ্যবসায় প্রয়োগ করেছিল। তার মানে এরকম ক্ষেত্রে দেখা গেছে যে আপনার কোনো ব্যক্তি আপনার দায়িত্বশীল পদ থেকেও তিনি অব্যাহতি পেতে পারেন, যেমন তিনি যদি কোম্পানির মালিক হন, ম্যানেজার হন, ব্যবস্থাপক হন, এখন তিনি এই বিষয়টা জানেনই না, তখন তিনি হয়তো আপনার অব্যাহতি পাবেন, তাহলে যে পর্যন্ত জড়িত সে পানিশমেন্টের আওতায় আসবে। আবার যদি দেখা গেছে যে তিনি যথাযথ আপনার চেষ্টা করছেন অপরাধটাকে আপনার কি করার জন্য, আপনার প্রতিরোধ করার জন্য,
তারপরেও যদি অনুষ্ঠিত হয়ে যায় তাহলেও কিন্তু ওই ব্যক্তি অব্যাহতি পাবেন। এই যে কোম্পানির যিনি আর কি মালিক পরিচালক তারা আর কি। এই ক্ষেত্রে তেমন আর কোনো ধারা নাই, লাগবে না, এগুলো জাস্ট রিডিং পড়বেন। আচ্ছা, ধারা নম্বর 30, আপিল বা আপিল এবং মৃত্যুদণ্ড অনুমোদন এগুলো কোথায় করতে হবে আমরা দেখি। যে এখানে বলতেছে যে বিশেষ ট্রাইব্যুনালের কোনো আদেশ, রায় বা দণ্ডের বিরুদ্ধে ওইগুলো প্রদান করা বা প্রচার করার 30 দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে। তাহলে আমরা জানলাম কোথায় আপিল করতে হবে, হাইকোর্ট বিভাগে। তাহলে যে ক্ষেত্রে বিশেষ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড প্রদান করেন সেক্ষেত্রে কার্যধারা অবিলম্বে হাইকোর্ট বিভাগে দাখিল করতে হবে এবং ওই বিভাগ দ্বারা এটি অনুমোদিত না হলে দণ্ড কার্যকর করা যাবে না। এটা আমাদের ফৌজদারি কার্যবিধির কততে বলা আছে, 374-এও একই কথা বলা আছে। আচ্ছা দেখেন, সরকারকে একটা বিশেষ ক্ষমতা দিচ্ছে এখানে 30, এটা ক লেখা আছে তো এটা 30A হবে, 30A দ্বারা হবে এটা। ল্যাপটপ দিয়ে হ্যাং করে লেছে। আচ্ছা এখানে বলতেছে যে ক্ষুণ্ণ এই বিধানের ক্ষুণ্ণ ক্ষুণ্ণ ছাড়াই সরকারের যে কোনো সময় বা আপিলের অধীন বিশেষ ট্রাইব্যুনাল দ্বারা প্রদত্ত যে কোনো দণ্ড মওকুফ করতে পারবে, সাময়িকভাবে স্থগিত করতে পারবে বা হ্রাস করতে পারবে। তার মানে সরকারের কত বড় এখানে ক্ষমতা রাখা হয়েছে যে আদালতে একটা বিষয়ের বিচারাধীন বা আছে, আদালতকে এটা ক্ষুণ্ণ না করে তারা কি করতে পারবেন, এটা সাময়িকভাবে স্থগিত বা মওকুফ পর্যন্ত তারা করে দিতে পারবে। ধারা 31-এ বলছে এখানে নতুন করে বিচারে বাধা। তারপর দেখা যাচ্ছে নতুন করে বিচার করা যাবে না, এটা স্বাভাবিক, একবার বিচার হয়ে গেলে আপনার এটা হবে না। এখানে বলা আছে যে অনুরূপ সিদ্ধান্ত না লইলে বিশেষ ট্রাইব্যুনাল যে সাক্ষীর সাক্ষ্য ইতিমধ্যে লিপিবদ্ধ করা হয়েছে তাকে পুনঃতলব বা পুনঃশুনানি করতে বা কার্য দ্বারা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে তা পুনঃ আরম্ভ করতে বাধ্য থাকবে না। তবে ইতিমধ্যে প্রদত্ত বা লিপিবদ্ধকৃত সাক্ষ্যের ভিত্তিতে করতে বা মামলা যে স্তরে পৌঁছায়ছে সেই স্তর হতে বিচার অব্যাহত রাখতে পারবে। তার মানে একবার যদি জিজ্ঞাসা করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়, তাকে দ্বিতীয়বার জিজ্ঞাসা আদালতের ইচ্ছা, এক্ষেত্রে জোর করা যাবে না। আচ্ছা লাস্ট এই ধারাটা আমরা একটু দেখি, 33 ধারাটা, যে পুলিশ অফিসার দ্বারা সরকারের নিকট রিপোর্ট প্রদান। এখানে বলতেছে এই আইনের অধীন বিচারযোগ্য কোনো অপরাধ সম্পর্কে গ্রেফতার করার সময় গ্রেফতারকৃত ব্যক্তিকে অবিলম্বে নিকটতম ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করার পর এই ধরনের গ্রেফতার সম্পর্কে ম্যাজিস্ট্রেটের নিকট তার দাখিলি রিপোর্টের একটি অনুলিপি সরকার সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা যেমন নির্দেশ দেন তেমন অফিসারের মাধ্যমে সরকারের নিকট পাঠাবেন। না, গুরুত্বপূর্ণ না। এই যে 34A, এটাও কিন্তু ক হয়ে রয়েছে, এটাও 34A হবে। মৃত্যুদণ্ড কার্যকরকরণ এক্ষেত্রে বলছে যে আপনার যেভাবে নির্দেশনা দেয় ট্রাইব্যুনাল সেইভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে ফাঁসি দিয়ে বা অন্য কোনোভাবে। অন্য অন্য পদ্ধতি বলতে এই যে আপনার গুলি করে, গুলি করে মৃত্যুদণ্ড অনুমোদন একমাত্র এই আইনেই পাবেন, বিশেষ ক্ষমতা আইনে, যে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরকরণ। এই যে দেখেন, দেন 34 খ, যেটা আমি আপনাদেরকে প্রথমেই বলছিলাম যে অন্যান্য সকল আইন বাতিল করার আইন। এখানে বলছে ফৌজদারি কার্যবিধি বা বর্তমানে বলবৎ অন্য কোনো আইনের অসামঞ্জস্যপূর্ণ হওয়া সত্ত্বেও এই আইনের বিধানাবলীর কার্যকারিতা বজায় থাকবে। তার মানে আপনি যা পড়ছেন মনে হচ্ছে যেগুলো ফৌজদারি কার্যবিধির সাথে সাংঘর্ষিক, কোনো মিল নাই, কোনো সমস্যা নাই, এগুলো আপনার বহাল থাকবে। আমি আবারও বলি, অনেক কিছু এখানে প্রেশার বেশি হয়ে গেছে, প্রেশারটা বেশি হয়ে গেছে। আপনারা হচ্ছে যে শুরুর দিকে যে দুই তারা সংখ্যাটা পড়বেন, আটকা দেশটা তো, আটকা দেশটা বুঝছেন তো, 3-এর আটকা দেশ, এটা কে দিতে পারে, সরকার বা জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, তারা এই আদেশটা দিতে পারেন। কি কারণে দেন, ওই যে ক্ষতিকর কাজে যদি থাকে তাহলে 3 ধারায় আটকা দেশটা পড়বেন, 2 পড়বেন আটকা দেশ পড়বেন, 15-তে গিয়ে আপনার যে ক্ষতিকর যে অন্তর্ঘাতী যে কাজটা আছে এটা পড়বেন। এরপরে চলে যাবেন আপনি 24-এ, 24-এ সান্ধ্য আইন পড়বেন, 25 পড়বেন মজুদদারি কালোবাজারি, তারপর 25 A B C D E এই পর্যন্ত পড়বেন, বাস এনাফ, জাস্ট এনাফ, এই পর্যন্ত পড়লেই চলবে। বাকিগুলো নো রিস্ক নো গেইন, এই পার্টিতে যারা আছেন তারা পড়েন না। আর যারা বলতেছেন যে না আমরা একটু পড়বো ভাই, এত রিস্ক নিতে পারবো না, একটু পড়বো,
তাদের জন্য পরামর্শ হলো আপনি পড়েন। মাসুম নামক ব্যক্তি, তিনি এই দুর্ভোগ সময়ে তিনি কিছু খাদ্য মানে অধিক মূল্য বিক্রি করার উদ্দেশ্যে মজুত রেখে দেন, তার কি বলতে আলোচনা করুন। তো স্যার এটা মানে এটা বিশেষ কথানের 25 গ দিলে হবে শুধু, না আরো কিছু পজিশনের গড় একের ক খ দিতে হয় স্যার? এটা তো বললাম ক্লাসে, বললাম তো উত্তর লিখতে হবে, কোন পর্যন্ত লিখতে হবে না। ব্যাখ্যা দিছি না? ব্যাখ্যা দিছি, আবারও দিই। যে কোনো প্রশ্নের উত্তর, যে কোনো প্রশ্নের উত্তর যদি আপনার একদম গভীর পর্যন্ত আপনি যাইতে পারেন, যে 25, তারপরে এটার ভিতরে গিয়ে শুরু হাতের ABCD এই পর্যন্ত যদি আপনি জানতে পারেন 100% সঠিক আছে, তাহলে আপনি ওই পর্যন্ত লিখবেন। আর যদি মনে করেন যে আপনি 100% সঠিক না, এই জায়গায় যদি ভুলবশত বি হয়, তাহলে কিন্তু আপনি মার্ক পাইলেন না। আপনি 25 পর্যন্ত সঠিক হলেও আপনি মার্ক পাবেন, তাই না? আইন থেকে স্যার 2025 সালে প্রশ্ন হয়েছিল স্যার, ভেজাল মূলত স্যার বিশেষ ক্ষমতা আইনটা স্যার 1974 যে আইনটা স্যার, এটা কি স্যার, এটা মনে রাখার শর্টকাট পদ্ধতিটা কি আসলে বিশেষ ক্ষমতা আইন? এই যে বললাম তো, বিশেষ ক্ষমতা এনে আপনি এই পড়বেন, এক লাইন করে পড়বেন। আপনার ধরেন যে টিকাটা পড়বেন, টিকাটা পড়বেন, আটকাদেশ পড়বেন, তারপর 24 পড়বেন, তার সরি 15 পড়বেন, 24 25, 24, তারপরে হলো আপনার 25 ABCDE, যা শিরোনামগুলো, যে অর্থজাল এত, চোরাচালান এত, কোম্পানি করতে মানে ভেজালের জন্য এত, তারপর হচ্ছে যে সাহায্য সহযোগিতা ষড়যন্ত্রের জন্য এত, এবং হচ্ছে যে কোম্পানির জন্য এত, শেষ। তারপরে হলো গিয়ে আপনার আর না বললেও চলবে। জাস্ট এইটুকুই আপনার এখান থেকে ইম্পর্টেন্ট, যদি প্রশ্ন আসে এই দিক থেকেই আসবে। আর বাকিগুলো হলো যে একটু আমরা পড়ে রাখলাম, পড়লে তার ক্ষতি নাই।